সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। ইতিহাস মডেল প্রশ্ন 30 মার্কের একটি স্কুলের প্রশ্ন আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো। ইতিপূর্বে আমি আরেকটি সেট আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি, তোমরা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে বাকি সেটটি দেখে আসতে পারবে। আজকের সেট নম্বর 2। ভিডিওর শুরুতে বলবো, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। আমি প্রতিটি প্রশ্নই উত্তরের পাশাপাশি বিশ্লেষণ করেছি যাতে তোমার দীর্ঘ দিন মনে থাকে, কারণ ভিডিওটি দেখলে বুঝতে পারবে। তাই সরাসরি দেখি আমরা এই প্রশ্নটি রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র রামকৃষ্ণ মিশন বিদ্যাভবন এইচএস মিদনাপুর থেকে নেওয়া হয়েছে, অর্থাৎ এই স্কুলে এই প্রশ্নটি এসেছে। আমরা একটু বড় করে দেখালে এরকম দেখা যাচ্ছে। 1 নম্বরে টোটাল 10 মার্কের প্রশ্ন আছে, হ্যাঁ। 2 নম্বরে 2 মার্কের 5টি প্রশ্ন আছে, এখানেও 10 মার্ক, এক এক করে 3, 4 এরকম। আমি সরাসরি 1 নম্বরের প্রশ্ন উত্তর দেখব, নিচের প্রশ্নগুলি উত্তর দাও। আমরা দেখি প্রশ্নটা একটু পড়ে আসি। বাংলাদেশের চট্টগ্রাম উপকূল অঞ্চলে প্রাচীন যুগে কী নাম ছিল? প্রাচীন যুগে নাম কি ছিল? তা আমরা দেখি যে প্রাচীনকালে ভারতের ভৌগোলিক বিভাগে চট্টগ্রাম ও তার পার্শ্ববর্তী উপকূল অঞ্চলে একটি আলাদা জনপদ ছিল। ঐতিহাসিক গ্রন্থ ও শিলালিপিতে এই অঞ্চলের নাম উল্লেখ পাওয়া যায়, আর সেটা হচ্ছে সমতট। তাহলে উত্তরটা হবে সমতট। এরপরের প্রশ্ন 2 নম্বর সঠিক উত্তরটি নির্বাচন করো। অর্থাৎ 1 নম্বরে পাঁচমিশালি প্রশ্ন দেওয়া হয়েছে। রাজা ভোজ 1836 থেকে 885 খ্রিস্টাব্দে ছিলেন। কি ছিলেন? হ্যাঁ, রাজা ভোজ। আমরা যদি উত্তরগুলো এক এক করে দেখি, রাজা ভোজ ছিলেন মধ্য ভারতের শক্তিশালী শাসক এবং তিনি গুজর প্রতিহার বংশের অন্তর্ভুক্ত ছিলেন। তিনি পাল ও রাষ্ট্রকূটের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েছিলেন। তাহলে তিনি ছিলেন কি? গুজর প্রতিহার, অর্থাৎ বি নম্বর উত্তর। এরপরের প্রশ্ন 3 নম্বরের প্রশ্ন যদি দেখি, 3 নম্বরে কি বলেছে? শূন্যস্থান পূরণ করো। চোল রাজ্যের রাজধানী ছিল ড্যাশ নামে নগরীটি। চোল রাজ্যের রাজধানী ছিল মূলত তাঞ্জাভুর। দক্ষিণ ভারতের চোল রাজারা প্রথমে উরাইয়ে রাজধানী স্থাপন করেন, তবে পাঠ্য পরীক্ষায় সাধারণভাবে চোল সাম্রাজ্যের রাজধানী হিসেবে তাঞ্জাভুর উল্লেখ করা হয়। তাহলে উত্তর হবে তাঞ্জাভুর। এরপর 4 নম্বরে 1-এর 4 হিজরত বলতে কি বুঝো? হিজরত, হ্যাঁ, ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হলো হিজরত। এই ঘটনার মাধ্যমে ইসলামিক বর্ষপঞ্জির সূচনা হয়। নবী মোহাম্মদের মক্কা থেকে মদিনায় গমনকে হিজরত বলা হয়। এরপরের প্রশ্ন 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বরে শূন্যস্থান পূরণ করে ড্যাশ খ্রিস্টাব্দে বখতিয়ার খলজি মারা যান। তাহলে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি বাংলায় মুসলিম শাসনের সূচনা করেন এবং তার মৃত্যুর সালে ইতিহাসে গুরুত্বপূর্ণ 1206 খ্রিস্টাব্দেই তিনি মারা যান। তাহলে উত্তর হবে 1206 খ্রিস্টাব্দ। তারপরে 1-এর 6 নম্বর নাড়ু বলতে কি বুঝো? নাড়ু হচ্ছে দক্ষিণ ভারতের প্রাচীন প্রশাসনিক ব্যবস্থায় গ্রাম সমষ্টির স্বশাসিত একক ছিল। দক্ষিণ ভারতের গ্রামভিত্তিক স্বশাসিত জনপদকে নাড়ু বলা হতো। এরপরের প্রশ্ন শূন্যস্থান পূরণ করো। বাংলার পাল যুগের রাজারা উৎপন্ন ফসলের ড্যাশ অংশ কর হিসাবে নিতেন। হ্যাঁ, বাংলায় পাল যুগের রাজারা উৎপন্ন ফসলের তোমার কি হলো ষষ্ঠাংশ, অর্থাৎ 1/6 প্রাচীন ভারতের কৃষি ছিল অর্থনীতির মূল ভিত্তি। রাজারা সাধারণত ফসলের নির্দিষ্ট অংশ কর হিসেবে আদায় করতেন এবং সেটা ছিল 1/6 অংশ, অর্থাৎ যে ফসল হতো তার 1/6 এরপরে তোমার কি হলো কিভাবে, আমরা এবার 8 নম্বর দেখব, কিভাবে প্রাচীন বাংলা ভাষার জন্ম হয়। হ্যাঁ, ভাষার বিকাশ ধাপে ধাপে ঘটে। প্রাচীন ভারতের আর্য ভাষাগুলি থেকে বাংলা ভাষার উদ্ভব হয়েছে মাগধী প্রাকৃত থেকে অপ্রভ্রংশ হয়ে প্রাচীন বাংলা ভাষার জন্ম হয়। এরপরে সর্বশেষ তন্ত্রযান বৌদ্ধ ধর্ম বলতে কি বুঝো? অর্থাৎ 9 এবং 10 আছে। এবং বাংলায় কোন তুর্কি সেনাপতি মুসলিম শাসনের সূচনা করেন? তা আমরা তন্ত্রযান যদি বলি, বৌদ্ধ ধর্মের বিকাশের বিভিন্ন ধাপ ছিল। হীনযান, মহাযান, বজ্রযান। তন্ত্রযান হলো বজ্রযানের একটা রূপ যেখানে মন্ত্র, তন্ত্র এবং গুরু সাধনার গুরুত্ব রয়েছে। বৌদ্ধ ধর্মের যে শাখায় মন্ত্র, তত্ত্ব, গুরু সাধনার মাধ্যমে মোক্ষ লাভের কথা বলা হয়েছে তাকে তন্ত্রযান বৌদ্ধ ধর্ম বলে। এরপরে সর্বশেষ 10 নম্বর বাংলায় কোন তুর্কি সেনাপতি তাই শাসনের সূচনা করেন? বাংলায় মুসলিম শাসনের সূচনা হয় তুর্কি আক্রমণের মাধ্যমে। এই অভিযানে নেতৃত্ব দেন এক সাহসী সেনাপতি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। এরপরে আমরা চলে যাব 2 নম্বরের প্রশ্ন। 2 নম্বরের প্রশ্ন যদি একটু দেখি,
মার্শনয় বলতে কি বুঝো? 2 মার্কের প্রশ্ন মার্শনয়। তারপর রাজা বল্লাল সেন স্মরণীয় কেন? শশাঙ্ককে কি বৌদ্ধ বিরোধী বিদ্বেষী বলা যায়? যুক্তি দাও। ভারত প্রথম মুসলিম আক্রমণকারী কে ছিলেন? তিনি কিভাবে নিজের অধিকার প্রতিষ্ঠা করেন? চর্যাপদ কি? রচয়িতা কি? আমরা এক এক করে উত্তরগুলি দিচ্ছি। প্রথম প্রশ্ন মার্শনয় বলতে কি বুঝো? প্রাচীন বাংলার ইতিহাসে পাল যুগের পূর্ববর্তী সময় কেন্দ্রীয় শাসন দুর্বল হয়ে পড়ছিল, ফলে সমাজে বিশৃঙ্খলা অরাজকতার সৃষ্টি হয়। শক্তিশালী দুর্বলদের উপর অত্যাচার করত। এই অবস্থাকে বোঝাতো মার্শনয় কথাটি ব্যবহৃত হয়। যে অবস্থায় শক্তিশালী দুর্বলকে গ্রাস করে, অর্থাৎ সমাজে আইন কানুন ও শাসন না থাকায় বিশৃঙ্খলা দেখা দেয়, তাকে মার্শনয় বলা হয়। এরপরে 2 নম্বরের প্রশ্ন রাজা বল্লাল সেন স্মরণীয় কেন? তাহলে সেন বংশের রাজা বল্লাল সেন সমাজ ব্যবস্থায় বড় পরিবর্তন আনেন। তার সিদ্ধান্ত বাংলা সমাজে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে। রাজা বল্লাল সেন কৈলন্য প্রথা প্রবর্তন করেছেন, তাই তিনি স্মরণীয়। এরপরের প্রশ্ন শশাঙ্ককে কি বৌদ্ধ বিদ্বেষী বলা যায়? যুক্তি দাও। গৌড়ের রাজা শশাঙ্ক ছিলেন শৈব ধর্মের অনুগামী। তার শাসনকালে বৌদ্ধদের উপর দমন নীতি গ্রহণ করা হয়। শশাঙ্ক বৌদ্ধ ভিক্ষুদের উপর নির্যাতন করেন এবং বৌদ্ধস্তূপ ধ্বংস করেন, তাই তাকে বৌদ্ধ বিদ্বেষী বলা হয়। এরপরের প্রশ্ন ভারতে প্রথম মুসলিম আক্রমণকারী কে ছিলেন? তিনি কিভাবে নিজের অধিকার প্রতিষ্ঠা করেন? আরব মুসলমানরা প্রথমে ভারতে অভিযান চালায়। এই আক্রমণের মাধ্যমে ভারতের ইতিহাসে মুসলিম শাসনের সূচনা হয়। ভারতে প্রথম মুসলিম আক্রমণকারী ছিলেন মুহাম্মদ বিন কাসিম। তিনি সিন্ধু অঞ্চল জয় করে সেখানে মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন। এরপর আমরা যাব 5 নম্বরের 1-5 চর্যাপদ কি? রচয়িতাকে। চর্যাপদ যদি বলি বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন সম্পর্কে এখানে জানতে চাওয়া হয়েছে। চর্যাপদ ধর্ম সাহিত্য দুই দিক থেকে গুরুত্বপূর্ণ। আমরা যদি বলি চর্যাপদ প্রাচীন বাংলার ভাষায় রচিত বৌদ্ধ সহজিয়া সাধকদের ধর্মমূলক পদাবলী। এর রচয়িতা ছিলেন বৌদ্ধ সিদ্ধাচার্য, যেমন লুইপা, কুক্কুরিপা, কান্নপা, সরবপা প্রমুখ। এরপরে যদি আমরা পরের প্রশ্ন দেখি 3 নম্বরের প্রশ্ন। 3 নম্বরের প্রশ্ন হচ্ছে বাংলায় পাল ও সেন যুগের তুলনামূলক আলোচনা করো। এখানে যে কোনো দুটি প্রশ্নের উত্তর বলেছে, অর্থাৎ 5 মার্ক করে। মোহাম্মদ কে ছিলেন? তিনি কোন সময় ভারত অভিযান করেন? তার ভারত আক্রমণের উদ্দেশ্য কী ছিল? পাল ও সেন যুগের বাংলায় সংস্কৃত ধর্মবিশেষের কীরূপ ছিল? আমরা এক এক করে 1 নম্বরের প্রশ্ন বাংলায় পাল ও সেন যুগের তুলনামূলক আলোচনা। এই প্রশ্নে দুটি শাসন ব্যবস্থার পার্থক্য মিল দেখাতে বলে, তাই ভালো নম্বর পেতে টেবিল ও পয়েন্ট আকারে লেখা সবচেয়ে কার্যকর। তাহলে কি দেখব? সময়কাল, ধর্মনীতি, শাসননীতি, শিক্ষা এবং সমাজ। খ্রিস্টীয় 8ম দ্বাদশ শতকে বৌদ্ধ ধর্মের একাদশ দ্বাদশ শতকে সময়কাল যদি বলি আমরা। তারপর ধর্মনীতি বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক, আর সেন শাসন হচ্ছে হিন্দু ধর্মের পৃষ্ঠপোষক। তারপর শাসন নীতি তুলনামূলকভাবে উদার ও সহনশীল, রক্ষণশীল ও কঠোর। শিক্ষা নালন্দা, বিক্রমশিলা মহাবিহার এবং সংস্কৃত শিক্ষার প্রসার। সমাজ ব্যবস্থা অবকৃত মুক্ত কৈলন্য প্রথা চালু। তাই ফাইনালি পাল যুগে শিক্ষা ও বৌদ্ধ সংস্কৃতির বিকাশ ঘটে, সেন যুগে হিন্দু সমাজ ব্যবস্থা শক্ত হয়। এরপরে 2 নম্বরের প্রশ্ন মোহাম্মদ কে ছিলেন? তিনি কোন সময় ভারতে অভিযান করেন? তার ভারত আক্রমণের উদ্দেশ্য কী ছিল? তাহলে এখানে 3টি অংশ আছে। তিনি কে, সময়। তাহলে মোহাম্মদ ছিলেন যাজনী সুলতান মাহমুদ। তিনি 1000 থেকে 1027 খ্রিস্টাব্দের মধ্যে বহুবার ভারত অভিযান করেন। তার ভারত আক্রমণের উদ্দেশ্য ভারত মন্দির ও ধনসম্পদ লুণ্ঠন করা, নিজের সাম্রাজ্য বিস্তার করা, ইসলাম ধর্মের প্রভাব বিস্তার করা। তারপরের প্রশ্ন পাল ও সেন যুগের বাংলায় সংস্কৃত ধর্ম বিশ্বাস কীরূপ ছিল? পাল ও সেন যুগে, এখানে দুটি যুগের সংস্কৃতি ধর্ম আলাদা করে লিখতে বলেছে। প্রথমে পাল যুগে, তারপর সেন যুগে, এই ক্রমে ক্রমে মানলে উত্তর পরিষ্কার হয়ে যাবে। তো পাল যুগে বাংলায় বৌদ্ধ ধর্মের ব্যাপক প্রসার ঘটে, বৌদ্ধবিহার, শিক্ষাকেন্দ্র এবং শিল্পকলার উন্নতি হয়। সেন যুগে হিন্দু ধর্ম, বিশেষত ব্রাহ্মণ্য ধর্ম শক্তিশালী হয়, সংস্কৃত ভাষা ও সাহিত্য চর্চা বাড়ে এবং কৈলন্য প্রথা চালু হয়। উপসংহার: পাল যুগ ছিল সাংস্কৃতিকভাবে উদার, সেন যুগ ছিল ধর্মীয়ভাবে রক্ষণশীল। এরপরের প্রশ্ন কি বলেছে? তোমার হলো এই ছিল সামগ্রিক, আর কোনো প্রশ্ন নেই। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে তোমরা পূর্ণাঙ্গ বুঝতে পারবে যে 30 মার্কের প্রশ্ন কীভাবে আসছে। তাই এরকম করে একের পর এক আমি অনেক ভিডিও দেবো। পরিশেষে বলবো, তোমরা যারা এইরকম ভিডিও পেতে চাও তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে যেতে পারো। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।